বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি স্পেস এক্স ও টেসলার মালিক ইলন মাস্ক। বিলিয়নদের টাকশাল ধন সম্পদের খোঁজ খবর রাখা বিশ্ববিখ্যাত ফোর্বস বলছে ইলন মাস্কের সম্পদের পরিমাণ 20,100 কোটি ডলার। কিন্তু তিনি সর্বকালের সেরা ধনীর ধন সম্পদের ধারের কাছে দূরের কথা 1/4 সম্পত্তির মালিকও হতে পারেনি। পশ্চিম আফ্রিকার এক মুসলিম শাসকের কাছে 14 শতকে এত পরিমাণ সম্পদ ছিল যে তার দানের কারণে সে সময় আরেকটি ধনী দেশের অর্থনীতিতে ধস নেমেছিল। ইতিহাসের পাতায় তাকে নিয়ে লেখা হয়েছে, তার দেশে এত বেশি স্বর্ণ পাওয়া যায় যে সে পৃথিবীর সবথেকে ধনী এবং নেক রাজা ছিলেন। রাজা হিসেবে দায়িত্ব পালনকালে তাকে দেওয়া হয় বহু খেতাব, কিং অফ কিংস, লায়ন অফ মালি, আর সব থেকে বিশেষ খেতাব ছিল লর্ড অব দ্য মাইন্স। বিশাল আফ্রিকা সাম্রাজ্যে তিনি রাজত্ব করেছেন, অথচ আমাদের অনেকেই হয়তো তার কথা শুনিনি। আজকের আফ্রিকার সঙ্গে কয়েকশো বছর আগের আফ্রিকা নিয়ে আমরা হয়তো তেমন ভাবি। একসময় এই আফ্রিকায় যে পৃথিবীর অন্যতম প্রাণ কেন্দ্র ছিল তা অনেকেরই অজানা। জানেন কি, ওই প্রাণ কেন্দ্রেই নিজের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন লর্ড অব দ্য মাইন্স, সেই মুসলিম শাসক। তার নাম ছিল মানসা মুসা। চলুন দর্শক, আজ আমরা জেনে নিব বিখ্যাত সেই ধনী যার সম্পদের ধারের কাছে এখনো যেতে পারেনি বর্তমান বিশ্বের কোনো ধনকু। সেই মানসা মুসার গল্প জানি আজকের পর্বে। 14 শতকে মানসা মুসা নামের মালির এই শাসক এতটাই সম্পদশালী ছিলেন যে তার সম্পদের পরিমাণ ঠিক কতটা ছিল তা নিয়ে এখনো রয়েছে জল্পনা কল্পনা। ধারণা করতে পারেনি কোনো ইতিহাসবিদ। মানি.কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারো পক্ষে যতটা বর্ণনা করা সম্ভব মানসা মুসার সম্পদ ছিল তার থেকে বেশি। মানসা মুসা 1880 সালে একটি শাসক পরিবারেই জন্মগ্রহণ করেন। তিনি ক্ষমতায় বসার আগে মালির শাসক ছিলেন তার ভাই মানসা আবু বক্কর। 1312 সালে মানসা আবু বক্কর সিংহাসন ত্যাগ করে একটি বিশেষ অভিযানে বের হন। মানসা আবু বক্কর সেই অভিযানে বের হলেন আর কখনো ফিরে আসলেন না। তখনই উত্তরাধিকার সূত্রে মালির শাসনভার গ্রহণ করেন মানসা মুসা। তার শাসনামলে মালি রাজত্বের বিস্তার ঘটতে থাকে। মানসা মুসা তার রাজত্বের আরও 24টি শহর যুক্ত করেছিলেন। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নাইজার, সেনেগাল, মৌরিতানি, মালি, বুরকিনা ফাসো, গাম্বিয়া, গিনি-বিসাউ, গিনি এবং আইভরি কোস্টের বড় অংশ মানসা মুসার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। এত বিশাল সাম্রাজ্যের সাথে তার আয়ুষ্যত্বে আসে স্বর্ণ এবং লবণের মতো মূল্যবান খনিজ সম্পদ। ব্রিটিশ মিউজিয়াম বলছে, মানসা মুসার শাসন আমলে তৎকালীন বিশ্বে যে পরিমাণ স্বর্ণের মজুদ ছিল তার অর্ধেকই ছিল মালিতে, আর সেগুলোর সম্পূর্ণটারই মালিক ছিল মানসা মুসা। সে সময়ের বড় বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো তার সাম্রাজ্যে স্বর্ণ এবং অন্যান্য পণ্যের ব্যবসা করত। সেই বাণিজ্য থেকে আরও সম্পদশালী হয়ে ওঠেন মানসা মুসা। তবে স্বর্ণের বিশাল মজুদ থাকলেও এই রাজত্বের বহির্বিশ্বে পরিচিত ছিল না তেমন। কিন্তু ধর্মপ্রাণ মুসলিম মানসা মুসা যখন সাহারা মরুভূমি এবং মিশর পার হয়ে মক্কায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, ঠিক তখনই সেই অবস্থার পরিবর্তন হলো। মানসা মুসার সম্পদ সম্পর্কে জেনে গেল পুরো বিশ্ব। বলা হয়ে থাকে 60,000 মানুষের একটি বিশাল দল নিয়ে হজের উদ্দেশ্যে মালি ত্যাগ করেন মানসা মুসা। তার সেই দলে ছিলেন সম্পূর্ণ মন্ত্রিপরিষদ, কর্মকর্তা, সৈনিক, কবি, ব্যবসায়ী, উটচালক এবং 12,000 দাস দাসী। একই সাথে খাবারের জন্য ছিল ছাগল এবং ভেড়ার এক বিশাল বহর। তার বহরের দাসের গায়েও ছিল স্বর্ণখচিত পার্শ্বের সিল্কের জামা। এরপর সেই বহর যখন কায়রোয় পৌঁছালো তখন ঘটল এক অভাবনীয় ঘটনা। কায়রোতে 3 মাস অবস্থান করেন মানসা মুসা। সে সময় তিনি যে হারে মানুষকে স্বর্ণ দান করেছিলেন তাতে পরবর্তী 10 বছর ওই পুরো অঞ্চলে স্বর্ণের দাম তলানিতে পৌঁছে যায়। ভেঙে পড়ে অর্থনীতি। অতি দানশীলতার কারণেই বিশ্বের নজরে আসেন মানসা। মূলত এ কারণেই মালি এবং তিনি নিজে বিশ্বের মানচিত্রে স্থান করে নেন। দূর দূরান্ত থেকে মানুষজন টিম্বাকুটু আসতে শুরু করে। 19 শতকেও মালির টিঙ্গাকুট ছিল কিংবদন্তির হারিয়ে যাওয়া এক স্বর্ণের শহর। 1337 সালে 57 বছর বয়সে মারা যান মানসা মুসা। তার মৃত্যুর পর মানসা মুসার ছেলেরা সেই সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারেনি। ছোট রাজ্যগুলো একে একে বেরিয়ে যেতে থাকে। একসময়
পুরো সাম্রাজ্যে ধস পড়ে। পরবর্তীতে ইউরোপীয়রা ধীরে ধীরে আফ্রিকায় উপনিবেশ স্থাপন করেন।